রাফা ও খান ইউনিসে হামাসের ভয়ঙ্কর গেরিলা প্রতিশোধ। 2 মাসের যুদ্ধবিরতির সেই নীরবতা ভেঙেছে। আবার শুরু হয়েছে মৃত্যু আর ধ্বংসের রাজনীতি। আগুনের গোলায় আকাশে গর্জন, গাজার বুকে নামছে ইসরায়েলি যুদ্ধবিমান। চারপাশে শুধু ধ্বংসস্তূপ, আর্তনাদ আর কান্না। কিন্তু এই ধ্বংসের ভেতর থেকেই জন্ম নিচ্ছে প্রতিশোধের আগুন। বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের গর্ব হামাস। আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাবাহিনী একের পর এক আঘাত হানছে, কিন্তু থামছে না হামাস। মুখোমুখি লড়াই নয়, তারা বেছে নিয়েছে ছায়া যুদ্ধ। গেরিলা কৌশলে তারা যেন হয়ে উঠেছে মৃত্যুর দূত। ধুলোমলিন ধ্বংসস্তূপ থেকে হঠাৎ করে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনাদের উপর। তারপর মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মতো। ইসরায়েল সেনারা হতভম্ব, কোথা থেকে আসছে এই আক্রমণ? কোথায় পালালো হামাসের যোদ্ধারা? এই পরিস্থিতিতে হামাসকে নির্মূল করা ইসরায়েলের জন্য যেন এক দুঃস্বপ্ন। ধুলোর প্রতিটি কণা, ধ্বংসস্তূপের প্রতিটি ইট যেন লুকিয়ে রাখা এক একটি হামাস যোদ্ধা। আধুনিক প্রযুক্তি, বোমা আর ড্রোনও যেন হার মানছে এই গেরিলা যুদ্ধের কাছে। এমনই এক লোমহর্ষক পাল্টা আঘাত এসেছে। গাজার রাফা শহরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর এক অপারেশন চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। শহরের পূর্বাঞ্চলে আল মাসরু জংশনের কাছে এক বাড়িতে ঘাঁটি গেড়েছিল ইসরায়েলি সেনারা। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামাস যোদ্ধারা 2টি শক্তিশালী টিবিজি রকেট ছোড়ে সেই বাড়ির দিকে। রকেটের বিস্ফোরণে বহু সেনা হতাহত হয়। এরপরই শুরু হয় মুখোমুখি যুদ্ধ। সাহসিকতায় এগিয়ে আসে ফিলিস্তিনি সেনারা। কাছ থেকে গুলি চালিয়ে শেষ করে ফেলে বেঁচে থাকা সেনাদের। যেন এক নিঃশব্দ ঝড় বয়ে যায় ইসরায়েল বাহিনীর ওপর। কিন্তু এখানেই শেষ নয়। একই এলাকায় কিছু দূরে আরেকটি ইসরায়েলি পদাতিক বাহিনীর টহল দলের উপর পেতে রাখা ছিল বিস্ফোরণের ফাঁদ। 10 জন সেনা ও 2টি প্রশিক্ষিত কুকুর নিয়ে টহল দলটি যখন এই এলাকায় প্রবেশ করে, তখনই একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় পুরো দল। কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছেড়ে সরে পড়ে আল কাসামের যোদ্ধারা। পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহতদের উদ্ধার করে। এই হামলাকে ইসরায়েলি সেনাদের জন্য জাহান্নামের দরজা হিসেবে উল্লেখ করেছে আল কাসাম ব্রিগেড। এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় পূর্ব রাফার একটি মসজিদের কাছে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে তারা। সেনাদের উপরে নেমে আসছে প্রতিশোধের বজ্র। শুধু রাফা নয়, দক্ষিণ গাজার খান ইউনিসেও আঘাত হেনেছে আল কাসাম। শহরের পূর্বের এলাকা আল ফোখারিতে আল আউদা সড়কে আগে থেকে পেতে রাখা মাইনে উড়ে গেছে ইসরায়েলি সাঁজোয়া যান। বিস্ফোরণের তীব্রতায় একটি যান একেবারে ধ্বংস হয়ে যায়। হামলার পরপরই সেখানে মর্টার শেল ছুঁড়ে আকাশ কাঁপিয়ে দেয় হামাস। মুহূর্তেই এলাকা থেকে সরে যায় তারা। এক বিবৃতিতে আল কাসাম জানায়, ধ্বংস হয়ে যাওয়া ইসরায়েলি যানকে পরে সরিয়ে নিতে দেখা গেছে। একাধিকবার অবতরণ করেছে ইসরায়েলি হেলিকপ্টার। এই যুদ্ধের প্রতিটি ক্ষণ যেন ফুঁসে ওঠা আগুন। গাজার আকাশে ধোঁয়া, ধ্বংস আর প্রতিরোধের গল্প। ধ্বংসস্তূপের মধ্যেও দাঁড়িয়ে আছে এক অদম্য ইচ্ছা, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গের প্রতিজ্ঞা। গেরিলা যুদ্ধে আজ আবারও প্রমাণ দিল হামাস, তারা হেরে যেতে জানে না। বোমার গর্জন নয়, এবার কথা বলছে প্রতিরোধ। আবার কেঁপে উঠেছে গাজার আকাশ। খান ইউনিসের বুকে আবার পড়েছে ইসরায়েলি বুটের দাগ। তবে এবার গল্পটা একটু অন্যরকম, কারণ এবার শুধু হামলা নয়, জবাবও দিয়েছে ফিলিস্তিনিরা। আল কাসাম ব্রিগেড জানিয়েছে এক চমকপ্রদ খবর। খান ইউনিসের দক্ষিণে তারা চালিয়েছে এক জটিল এবং সাহসী হামলা। প্রথমে লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি পদাতিক ইঞ্জিনিয়ারিং ইউনিট। বহু পরিকল্পনার পর যোদ্ধারা সেখানে ছুড়ে মারে এন্টি পার্সোনেল মিসাইল। এরপর যেন বজ্রপাত, খুব কাছ থেকে চলে মেশিন গানের গুলি বৃষ্টি। ফলে হতবিহ্বল ইসরায়েলি সেনাদের মধ্যে ঘটে প্রাণঘাতী ক্ষয়ক্ষতি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আল কাসাম জানিয়েছে, খান ইউনিসের পূর্ব দিকে বিভাজন প্রাচীরের পাশে তারা হামলা চালায় 2টি ইসরায়েলি ট্যাঙ্ক ও একটি বুলডোজারে। ব্যবহার করা হয় ইয়াসিন 105 শেল, ফিলিস্তিনিদের নিজস্ব তৈরি শক্তিশালী অস্ত্র। এই হামলাও ছিল সফল। শত্রুপক্ষের গাড়ি ও সৈন্যরা পরে বিশৃঙ্খলায়। এই আক্রমণের একদিন আগেই রাফা শহরেও চালানো হয় একই ধরনের এক প্রতিরোধ অভিযান। যেন একের পর এক বিদ্যুৎ চমক। ফিলিস্তিনের মাটি বলছে তারা আজও নিঃশেষ নয়, হার মানেনি। ইসরায়েল গত 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। বিমান হামলার পর বিমান হামলা, বোমা পড়ছে স্কুলে, হাসপাতালে। হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছেন। আকাশ থেকে নামা প্রতিটি বোমা কেড়ে নিয়েছে কোনো সন্তানের ভবিষ্যৎ, কোনো মায়ের শান্তি।
2023 সালের 7 অক্টোবরের সেই দিনটি ছিল টার্নিং পয়েন্ট। সেদিন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। তারপর থেকেই ইসরায়েল চালাচ্ছে এক নিষ্ঠুর গণহত্যা। এখন পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন, আহত 1,18,000-এর বেশি। আরও 14,000 মানুষ নিখোঁজ, যাদের খোঁজ আজও মেলেনি। প্রতিটি নিখোঁজের পেছনে আছে এক একটি হৃদয় বিদারক গল্প। বিশ্বের অনেক দেশ মুখে নিন্দা জানালেও বাস্তবে খুব কম পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক আদালত এখন ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ খতিয়ে দেখছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ অনেক যুদ্ধাপরাধীর বিরুদ্ধে চলছে তদন্ত। তবুও ওয়াশিংটনের ছায়ায় কিছু পশ্চিমা দেশের সমর্থনে ইসরায়েলের আগ্রাসন আজও চলছে নির্দ্বিধায়। তবে এই গণহত্যার মাঝে থেমে নেই প্রতিরোধ। হামাস এবং অন্যান্য স্থানীয় দলগুলো লড়ছে বুক চিতিয়ে। তাদের প্রতিটি গুলি, প্রতিটি মিসাইল যেন একটাই বার্তা দিচ্ছে, আমরা এখনো আছি, আমরা হারিনি। খান ইউনিস আর রাফার সাম্প্রতিক প্রতিরোধ প্রমাণ করছে ফিলিস্তিনিদের এই লড়াই কেবল অস্তিত্বের লড়াই নয়, এটা মর্যাদা আর স্বাধীনতার লড়াই। বোমা পড়লেও, জীবন ধ্বংস হলেও তাদের সাহস ভাঙে না আশা। এই যুদ্ধ যতই দীর্ঘ হোক, একদিনের ইতিহাসের পাতায় লেখা থাকবে ফিলিস্তিনিদের প্রতিরোধ ছিল অন্ধকারে এক অদম্য আলো। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাটতির সম্মুখীন। বর্তমানে তাদের 10,000 সৈন্যের অভাব রয়েছে, যার মধ্যে 7,000 সৈন্য যুদ্ধ ইউনিটে রয়েছে। এ কারণে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাজের মেয়াদও বাড়ানো হয়েছে এবং রিজার্ভের সংখ্যা কমেছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তাদের জনবল সংকট গভীরে হয়েছে এবং এ কারণে তারা 10,000 সৈন্যের অভাব অনুভব করছে। চলমান যুদ্ধ এবং হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা ইসরায়েলি সেনাবাহিনীতে বড় প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ 4 মাস বাড়িয়েছে। সংবাদপত্র ইয়েদিয়ত জানিয়েছে এই বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে রিজার্ভ পরিষেবা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যাতে সৈন্যরা তাদের 3 বছরের সামরিক দায়িত্ব সম্পন্ন করতে পারেন। ইসরায়েলে এই বাড়ানো পরিষেবাটি কয়েক মাসের তীব্র যুদ্ধ এবং অনেক হতাহতের পর সেনাবাহিনীর শক্তি বজায় রাখার জন্য একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই বাড়ানো মেয়াদ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর ওপর চাপ কমাতেও সাহায্য করে, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে মোতায়েন হয়েছেন, ফলে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনী অতিরিক্তভাবে সৈন্যদের ঐতিহ্যবাহী ছুটি স্থগিত করেছে, যার ফলে তারা তাদের পূর্ণ মেয়াদ কোনো বাধা ছাড়া পালন করতে হবে। হারেদিম এবং ডানপন্থী বিরোধী দল নিয়োগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। বিশেষত হারেদিমদের মধ্যে নিয়োগের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সরকার বাধ্যতামূলক চাকরির মেয়াদ 2 বছর 8 মাস থেকে 3 বছর বাড়ানোর আইন প্রণয়নের চেষ্টা করেছিল, কিন্তু চরম ডানপন্থী দলগুলো এর বিরোধিতা করে, যারা তাদের নির্বাচনী এলাকার জন্য সামরিক চাকরির ছাড় চেয়েছিল। এই সৈন্যদের ঘাটতি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের মধ্যে সামরিক বাধ্যবাধকতা নিয়ে বিভাজনকে সামনে এনেছে। গাজা যুদ্ধের সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেয়েছে, কারণ যুদ্ধের পুনরায় শুরুর পর থেকে মানবীয় ক্ষতির পরিমাণ বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের গভীরে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি অতর্কিত হামলা এবং অভিযান পরিচালনা করে অনেক ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলি নেতৃত্ব ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে এবং গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসক গোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সরকারের সেনাবাহিনীতে কর্মীদের তীব্র ঘাটতির কথা স্বীকার করেছেন। বেনেট বলেন, এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত পরিমাণ সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল। নাফতালির মতে ইসরায়েলি সেনাবাহিনীতে বর্তমানে 20,000 সৈন্যের অভাব রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক মাসে নিয়মিত সৈন্য সংকটে ভুগছে। আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে না নেওয়া এবং রিজার্ভ সৈন্যদের 30 থেকে 40% ছুটি নেওয়ার কারণে এই সংকট আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে সৈন্যরাও ক্লান্ত হয়ে পড়েছে। গাজায় আল কাসামের স্নাইপার হামলা। গাজার উত্তরে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের স্নাইপাররা 4 ইসরায়েলি সৈন্যকে টার্গেট করেছে। এই হামলা ব্রেকিং দ্য সোর্ড নামের একটি অপারেশনের অংশ ছিল। আল কাসাম তাদের সামরিক মিডিয়ার মাধ্যমে এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
এই ঘটনা ঘটেছে উত্তর গাজার বেইথানুন এলাকার আল আউদা স্ট্রিটে। আল কাসামের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ঘোল নামের স্নাইপার রাইফেল ব্যবহার করে এই হামলা চালায়। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সৈন্য ও অফিসারদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এছাড়াও ইসরায়েলি সামরিক যানবাহন ও সরঞ্জামের ওপর বর্মভেদী রকেট হামলার দৃশ্য রয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে এই হামলা তাদের পরিকল্পিত অপারেশনের অংশ ছিল। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় এবং এর ফলে কমপক্ষে 4 ইসরায়েলি সৈন্য এবং অফিসার নিহত বা আহত হয়েছে। হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। তারা সঠিক সময় ও স্থান বেছে নিয়ে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেছেন, বেইথানুন থেকে রাফাহ পর্যন্ত আমাদের যোদ্ধাদের বীরত্ব গর্বের বিষয়। এটি একটি সামরিক অলৌকিক ঘটনা এবং সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা। আবু ওবাইদা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা বিজয় অথবা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আল কাসাম ব্রিগেড ব্রেকিং দ্য সোর্ড নামে আরেকটি বড় অপারেশন চালায়। এই অপারেশনে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গোয়েন্দা যানবাহন ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ধ্বংস করা হয়। যখন ইসরায়েলি সৈন্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে, তখন তাদের ওপর বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এছাড়া আল কাসাম ইসরায়েলের একটি সামরিক ক্যাম্পে 4টি আরপিজি রকেট এবং মর্টার হামলা চালায়। গাজা সিটির আল তুফা এলাকায় ইসরায়েলি সৈন্যদের যানবাহনেও হামলা চালানো হয়েছে, যার ভিডিও প্রকাশ করা হয়েছে। ঘোল স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে শহীদ ইঞ্জিনিয়ার আদনান আল ঘৌলের নামে, যাকে 2004 সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল। ঘোল রাইফেলের ইতিহাস। এই রাইফেল প্রথম ব্যবহার শুরু হয় 2014 সালে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। এই অস্ত্রটি ফিলিস্তিনি প্রতিরোধের অস্ত্র উৎপাদন ক্ষমতার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়। 2014 সালে আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি ছিল, ফিলিস্তিনিরা এই ধরনের অত্যাধুনিক রাইফেল তৈরি করার জ্ঞান বা দক্ষতা রাখে না। ডব্লিউপি বলেছিল যে ঘোল আসলে অস্ট্রিয়ার তৈরি স্টিয়ার HS-50 স্নাইপার রাইফেল, যা বাইরে থেকে কেনা হয়েছে। যদিও ঘোল রাইফেলটি স্টিয়ার HS-50 এর মতো দেখতে, কিন্তু আল কাসাম স্পষ্ট বলেছে যে এটি তাদের নিজস্ব তৈরি। ডব্লিউপি বা অন্য কোনো পশ্চিমা মিডিয়া এই রাইফেলটি যে ফিলিস্তিনিরা তৈরি করেনি তার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি। বিশেষজ্ঞ চার্লস লিস্টার ডব্লিউপিকে বলেছিলেন, হামাসের দাবি মিথ্যা, এটি নিশ্চিতভাবে স্টিয়ার HS-50 রাইফেল। পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছিলেন যে হামাস সম্ভবত কালোবাজার থেকে এই রাইফেল কিনেছে ফিলিস্তিনিদের প্রযুক্তিগত সক্ষমতাকে ছোট করে দেখানোর জন্য। কিন্তু আল কাসাম জোর দিয়ে বলেছে যে ঘোল রাইফেল সম্পূর্ণভাবে গাজায় স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় উদাহরণ। পশ্চিমা মিডিয়ার দাবি সত্ত্বেও আল কাসামের এই সাফল্য তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতার প্রমাণ দেয়। 7 অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 849 জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে 412 জন সৈন্য গাজা ইসরায়েলের স্থল অভিযানের সময় মারা গেছে। হামাস বলছে তারা শক্তিশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অন্ধকার যখন ঘনিয়ে আসে, আলো তখন নিজেদের ভাষায় কথা বলে, আর সেই ভাষা ছিল আগুনের, ছিল বারুদে। গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইথানুনে এক নিঃশব্দ ভোরে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হলো। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে এক আক্রমণের বর্ণময় কাব্য রচনা করল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছিল। ব্রেকিং দ্য সর্ড নামে এক অভিযানে আল কাসাম যোদ্ধারা পূর্ব বেইথানুনে আঘাত হানে, যেন যুদ্ধক্ষেত্রে বাজ পড়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমি। একটি ইসরায়েলি স্টর্ম সামরিক জিপ, যে গাড়ির কাছে ছিল যুদ্ধের আত্মবিশ্বাস, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের স্পর্শে। আঘাতটি ছিল নিখুঁত। এর শব্দ ছিল না কেবল ধ্বংসের, বরং ছিল প্রতিরোধের প্রতিজ্ঞা। হামাস জানিয়েছে এই আক্রমণে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস তখন টালমাটাল। আহতদের উদ্ধারে যখন ছুটে আসে আরো সেনা, তখনই শুরু হয় দ্বিতীয় অধ্যায়। একটি TV-3 টাইপ বিস্ফোরক ডিভাইস দিয়ে সেই বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় মারণ আঘাত। এটা ছিল পরিকল্পনার অংশ। একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল।
আল কাসাম জানিয়েছে এই দ্বিতীয় হামলায় অনেক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে অভিযান এখানেই শেষ নয়, এক নতুন মোড়ের শুরু তখন। হামাস যোদ্ধারা আরও এগিয়ে গিয়ে 4টি আরপিজি এবং মর্টার শেল দিয়ে এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাণ্ডব যেন থামতেই চাইছিল না। গাজার আল তুফা পাড়ার কাছাকাছি গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত চিত্র প্রকাশ করেছে হামাসের সামরিক মিডিয়া। ধ্বংসস্তূপের ছায়ায় দাঁড়িয়েছিল এক বিজয়ের আলেখ্য। প্রতিটি ফুটেজ যেন চিৎকার করে বলছিল, আমরা এখনো আছি, আমরা এখনো প্রতিরোধ করি। এরপর লক্ষ্যবস্তু হয় আরও 2টি বড় সামরিক যান, একটি ম্যারকাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার। এই দুটোই ইসরায়েলি সেনাবাহিনীর শক্তির প্রতীক। জাবাল আল সুরানি এলাকায় এই যানগুলোতে চালানো হয় 105 মিমি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। হামলার পর আগুন জ্বলে ওঠে, শক্তির প্রতীকগুলো মুহূর্তে রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। হামাস জানিয়েছে এই হামলা 2টো যানকেই সম্পূর্ণ অক্ষম করে দিয়েছে এবং এখানেই ফুটে ওঠে হামাসের কৌশলগত প্রজ্ঞা। একাধিক ধাপে সুনির্দিষ্ট সময় জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল অভিযানটি পরিচালিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 1 সৈন্য নিহত এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে। টুইস্ট আসে এখানে, ঠিক যে স্থানে এই অ্যাম্বুশ, কয়েকদিন আগেই তা পরিদর্শন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এ যেন এক প্রতীকী জবাব। নেতাদের পদচিহ্নের পথেই হামাস ছড়িয়ে দিয়েছে বিস্ফোরক বার্তা। আল কাসাম এই হামলাকে বলেছে প্রতিরোধের সাফল্য। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করেছে তাদের যোদ্ধারা এখন দখলদার বাহিনীর মুখোমুখি যুদ্ধে নামার ক্ষমতা রাখে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। প্রতিটি বিস্ফোরণ ছিল এক ধাক্কা ইসরায়েলি আত্মবিশ্বাসে, প্রতিটি আঘাত ছিল এক ধাক্কা তাদের কৌশলে। যুদ্ধের ময়দানে গর্জে উঠেছে এক দল সাহসী তরুণ, যারা জানে স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে কিছু অধ্যায় আগুন দিয়ে লিখতে হয়। তলোয়ার ভাঙার নামে এই অভিযান ছিল তাৎপর্যপূর্ণ। এই আক্রমণ কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আভিজাত প্রতিটি স্টর্ম গাড়ি, প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি D9 বুলডোজার এখন জানে যুদ্ধের মাঠে এখন আর একতরফা দম্ভ চলে না। গাজার ধুলায় গড়াগড়ি খাচ্ছে ইসরায়েলি অস্ত্র, বাতাসে ভাসছে বার্তা, আমরা এখনো আছি। হামাস আবারও প্রমাণ করেছে প্রতিরোধের ভাষা হারিয়ে যায় না। তারা দেখিয়েছে যখন দখলদার আসে তখন প্রতিরোধ হয় অনিবার্য। এটি ছিল আল কাসামের এক সুসজ্জিত অভিযান, যেখানে বারুদের গন্ধেই লেখা হয়েছে গৌরবের ইতিহাস। বিদ্রোহের বিস্ফোরণ। গাজা যুদ্ধের বিরোধিতা করেছে IDF এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিট 8200 এর রিজার্ভ সদস্যরা গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বাড়তে থাকা আহ্বানে যোগ দিয়েছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন, এমনকি যদি এর জন্য চলমান সামরিক অভিযান থামিয়ে দিতে হয়। চিঠিটি ইসরায়েলের রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটায়, বিশেষ করে এলিট ইউনিট 8200 এর বর্তমান এবং সাবেক সদস্যদের মধ্যে, যারা IDF এ তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দা দক্ষতার জন্য পরিচিত। জরুরি হস্তক্ষেপের জন্য আমরা বিমান ক্রুদের তাদের দাবিতে সমর্থন করি, চিঠিতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে জানানো হয় স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে সক্রিয় ডিউটি বিমান বাহিনীর কর্মীদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিধ্বনি শোনা যায়, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও করেছেন, এমনকি যদি এর জন্য সামরিক খরচ বৃদ্ধি পায়। IDF এর ডাক্তার, নৌ কর্মকর্তা এবং অন্যান্য রিজার্ভ সৈন্যরাও একই ধরনের আবেদন করেছেন। এই চিঠিগুলি যুদ্ধের কৌশলগত দিক এবং নৈতিক প্রভাব নিয়ে ব্যাপক জনসাধারণের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সরকার এখনও ক্রমবর্ধমান অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইসরায়েলের একটি অপেক্ষাকৃত ছোট স্থায়ী সামরিক বাহিনী রয়েছে, তবে একটি বৃহত্তর রিজার্ভ কর্পস রয়েছে যার উপর তারা দীর্ঘস্থায়ী সংঘাতের সময় নির্ভর করে।
রিজার্ভের মধ্যে ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলন গাজায় একটি বর্ধিত অভিযান পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলির তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলের রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করেছেন। দুটি চিঠি যুদ্ধ অব্যাহত রাখার সমালোচনা করলেও স্বাক্ষরকারীরা কাজ করতে অস্বীকৃতি জানায়নি। বৃহস্পতিবার প্রথম চিঠি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর রিজার্ভ সদস্যদের বরখাস্ত করেছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরও কতজন এখনও সামরিক বাহিনীতে রয়েছেন। একজন আইডিএফ কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্রশস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র এক দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। এক দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানি শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকেনজি ইউক্রেনের রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য। আকাশযানের দখলে বাইরাক্তার TB2, এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকেনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16-এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগো AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটা শক। 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা। জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক, জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়। তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি। রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন। চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স। দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ।
গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। টিএস কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার।